হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে শারমিন। আমার কি বলবো হ্যাঁ, এটাকে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রথম আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছের এক সময়কার আপনাদের সবার প্রিয় আরজে সেতু। আমরা আবার আরজে, বহুদিন রাইট। পরে আরজে বলতে পেরে খুব শান্তি লাগছে, কারণ বাংলাদেশে আরজেদের মনে হয় ভাত নাই, কারণ সব রেডিও স্টেশন অলমোস্ট বন্ধ, ভাতও নাই, মুড়িও নাই, কিছুই নাই। Almost, রোজার মধ্যে আমরা যদি কিছু আপনার মুড়ি টুড়ি নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো সেতুর প্রথমে যে সুখবর দিব, হ্যাঁ, তো sure. জানে তো তোমার চ্যানেল জানে আছে, সবাই, সবাই জানে। হ্যাঁ, তো সেতুকে আমি নিজে হাতে নষ্ট করেছি। সেটা হচ্ছে বলা ঠিক এবিসিতে একটা শো হতো যেটার নাম ছিল বিবাহিত জীবন। সেটার নাম নিয়ে অনেক ঝামেলা ছিল যে কি হ্যাঁ। হবে নাম, কি নাম দেওয়া যায়। আমি না বিবাহিত জীবন নাম। তো সে তো প্রথমে রাজি হয়নি, কারণ সে বিবাহ বিরোধী ছিল, আমি বিবাহ জানতাম। সেটা তার উপর থেকে সে দেখাতো যে সে বিয়ে করতে চায় না, মনে মনে ইচ্ছে ছিল। কিন্তু এই শোটা করতে গিয়ে মানে সে অনুপ্রাণিত হয়েছে, অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে। তারপরে একদিন কোভিডের মধ্যে শুনলাম কি সে তো বিয়ে হয়ে গেছে। কোভিডের মধ্যে মানুষ তাও তো বাইর হয় না, সে এক সে তো massacre, বিয়ে করলো কেমনে? সেটাই। ওই সময়টা না আসলে বিয়েই করতে পারতাম না, বা করতামই না। কেন, তুমি কি ইনজেকশন দিতে গেছিলা? তোর সাথে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি যেমনি বললা যে নাকি ডাক্তারের সাথে, সেরকম তো না। আমাদের পরিচিত, আমাদের আরেক আরজে ছিল, মারিনের আর যে সাথে। ভাগাই দিয়েছে, এক আরজে আরেক আরজেকে ভাগায় নিয়ে চলে গেছে। এর থেকে মানে আর মানে কি বলবো, না, এটা কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন ছিল। তারপরে ছিল কিন্তু কিন্তু পটাপট ইন্সপিরেশন। আর তিনজনের বিয়ে হয়ে গেছে। তিনজনের বিয়ে হয়ে গেছে, কিন্তু ওই সময় আর চান্স ছিল না। কারণ কারণ কি, কোভিডের মধ্যে কি অফিসে আসতো না। সেটাই। তারপরে তো অফিসই শেষ, রেডিওই বন্ধ হয়ে গেল। আবার ওই সুযোগটাই কাজে লেগে গেছে। হ্যাঁ, ওই যে অনেক সময় থাকে না যে হ্যাঁ, ওই মানে খারাপ সময় ভালো কিছু হয়ে যায়, মন্দের ভালো যেটাকে বলে। সেটাই। তোমার হচ্ছে মন্দের ভালো হয়ে গেছে, বুঝছো? আর কিছু মানুষের ভালোর থেকে মন্দ হয়ে গেছে। যাই হোক, তুমি অ্যাটলিস্ট ঘর জামাই থাকো না, সেটাই আর না, কি। সেটাই, ঘরে থাকি, ঘরে থাকো, কিন্তু in essence যেই অর্থে নিজের ওটা ঘর জামাই সেটা না। ঘরে তো সবাই থাকে, কিন্তু অনেক আজকাল ঘর জামাই থাকে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, সেদিন- ঘর বউ কিন্তু কেউ বলে না, না, এটা খেয়াল করছো? সেটাই। বউ কিন্তু ঘরেই থাকে। বউয়ের ক্ষেত্রে ঘর কি তাইলে খুব অ্যাপ্রোপ্রিয়েট, মানে থাকতেই হবে। আর না, জামাই মানে ঘরে এরকম থাকলে খারাপ, বউ ঘরে হওয়া উচিত। হ্যাঁ, সেটাই। বউয়ের ঘর, বউয়ের ঘর, বউয়ের ঘর। যেমন বউ ভাত, বউ ভাত। তো বউ ঘর। আচ্ছা, আমাদের এই যে শোটা, হ্যাঁ, হ্যাঁ। সবাই জিজ্ঞেস করবে যে শোটার নামটা কি, কি বলবো আমরা? এটা আসলে এসএস মানে SS স্ক্রিনশট। স্ক্রিনশট। তা আমরা একটা কাজ করি, কয়েকটা স্ক্রিনশট তুলে হ্যাঁ। পোস্ট করতে দেখি। সেটাই, তাহলে আর এত পরিশ্রম করে পরিশ্রমের কোনো দরকার নেই। লাইট সেটআপ, তারপরে এই যে অডিও চেক Exactly, করা, exactly. আবার এই শো পাঠাইতে ড্রাইভ, সেটাই ঝামেলা তো। আছে। সবাই অনেকে আমাকে বলছে আপনি ভূতের, আমি বলছি, ভূতের আর কত এরপরে ভূতরা একদিন আমার বাড়ি না ঘেরাও করে। সেটাই। যে মহিলা কি শুরু করলো, আজকে এক যুগের উপরে সে ভূতের শো করে যাচ্ছে, এখন আবার টপে সেটাও ভূতের। কিন্তু ভূতের সাথে কিন্তু কোনোদিন দেখা হয় নাই আমার। দেখা হয়নি, কিন্তু আমি একটা জিনিস আজকে শেয়ার করতে চাই। এটা হ্যাঁ। অবশ্য, সেটা হচ্ছে অদ্ভুত একটা ব্যাপার। আমি ভয় দিয়ে করতে করতে ভয় বলতে যে ভূত বলতে যে জিনিসটা, সেটা এখন আর আমার, ছোটবেলা আমার সবসময় হতো চতুর্দিকে ভূত ঘোরাফেরা করছে, কোনোদিন আমাকে ধরবেই। হ্যাঁ, তো পরশু দিনের আগের দিন হুম। আমার ভার্টিগো, বেসিক্যালি হঠাৎ করে ভার্টিগো অ্যাটাক হয়েছে। কিন্তু তাই বলে এরকম অ্যাটাক আমার কখনো হয়নি। আমি খাটের, আমার বদ অভ্যাস, মানে বিড়াল টিড়ালটা যেরকম বিভিন্ন জায়গা দিয়ে সোজা জায়গা দিয়ে যায় না, কিন্তু এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঢুকে, আমি খাটের ঠিক কর্নার থেকে খাটে উঠি। তাই কর্নারে বসতে গেলাম, মনে হয় একটা বাতাস একটা ধাক্কা দিয়ে আমাকে খাটের একদম ভিতরে নিয়ে গেল। সেটা কবে? সেটা 2 দিন আগে। তাই হ্যাঁ, নাকি? আমি অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম, ব্যাপারটা কি, এটা কি ভূত? তা আমি সাইন্টিফিক্যালি চিন্তা করলাম যে এটা ভার্টিগো, কিন্তু ভার্টিগো তো মাথা ঘুরায়, ভার্টিগো তো ধাক্কা মারে না কোনোদিন। তাই তো, তাহলে এটা ভূত না, এটা করোনা ভাইরাসের ওই যে কফ টেস্টের ভূত। আল্লাহ জানি এটা কিসের ভূত। তবে অনেকদিন পরে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। শুধু আপনার গান শোনাতে পারছি না আমরা, এটি হচ্ছে একটা বিষয়। গান আপনারা নিজেটা শুনে নিন পছন্দ মতো। সেটাই আমাদের। তোমাকে বড় দেখা যাচ্ছে, তুমি একটু পিছনে এসে বসো। হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ। কি শিখো এগুলি, আমার বুঝছো? মাইক্রোফোন এইখানে। তো সো হোয়াট, মাইক্রোফোন তো থাকবে, নাহলে আপনারা শুনবেন কিভাবে শুনবেন আমরা কি যে করে? কথা বলছি। আমার চেহারাটা বেশি সাদা হয়ে গেছে, মানে মেকআপ টেক। অ্যাকচুয়ালি আমরা কিন্তু, সে তো যদি টিভিতে কাজ করে, আমি কিন্তু টিভিতে কাজ করতাম। আমার টিভির কাজে এখন আগ্রহ আছে, আমি যদি ওই দিন আগ্রহ নেই তাহলে কেউ ডাকবে না। তো মানে টিভির কাজ আসলে আমরা পর্দার পেছনের লোক, Right. স্ক্রিনের পেছনের লোক, এবং সেটাই আমরা অনেক বেশি এনজয় করতাম, কথা বলা।
আর আরেকটা কথা আপনাদেরকে আজকে বলি, যেটা শেয়ার করবো, যেটা শুরুতেই কথা ছিল যে এটাই আমরা আজকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রেম রোগ সম্পর্কে জিজ্ঞেস করেন। প্রেম রোগ সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ আমরা দুজনে খুব ইমোশনাল হয়ে যাবো, কারণ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে প্রেম রোগটা কেন করা হচ্ছে না, বা অনেকেই জিজ্ঞেস করে প্রেম রোগ শুরু করে, প্রেম রোগ কারণ আসল মানুষটাই নেই। তো সেখানে আরও একজন ছিল মাঝে মাঝে আমার বাবা হিসেবে আসতো, হঠাৎ করে একদিন দেখা গেল যে আমার বাবা আর আসে না, তো জিজ্ঞেস করে আমি উত্তরও দিই না কখনো। আজকে বলছি সেটা 2017 সালের ঘটনা। তারপর থেকেই মাঝামাঝি জুন মাসের পর থেকেই আর আমার বাবাকে দেখা পাওয়া যায়নি, আমার বাবার দেখা পাওয়া যায়নি আমার প্রেম রোগ শোতে, তার কারণ আমার বাবা ওই মাসে মারা গিয়েছিলেন। তো ওই শোটা এরকম একটা ফানি টাইপের শো ছিল, যে ফানি টাইপের শোতে মানে এই জিনিসটা আসলে সেতুও কমফোর্টেবল ছিল না, আমিও না, বিপিও না, কেউই না, মানে তো আমরা টোটালি এটা অফই করে দিলাম। কিন্তু হচ্ছে আমার বাবা আজকে বলছে এতদিন পরে। এখন আসলে কিছু কিছু দুঃখ শোক তো সারা জীবন থাকে, সেগুলো নিয়ে আমাদের চলতে হয়, বাট তারপরেও লাইফ গোজ অন না। তো এই হচ্ছে আমার বাবা, যে নাকি বর্তমানে হিন্দিতে পড়াশোনা করছে। আমি দেখতে মাঝে মাঝে তুমি আর মিয়া যাই করো, তুমি হিন্দি ট্রাই করো না প্লিজ, চর্চা করছি। তার তুমি চাইনিজ শিখো, আমার মানে তুমি সেটাও খুব তাড়াতাড়ি গ্রিপ করতে পারবে। হিন্দি পারবো না, তুমি হিন্দি পারবে কেন? মানে হিন্দি হচ্ছে না কেন আমার? হিন্দি তো খুব ইজি। হিন্দি হচ্ছে সংস্কৃত থেকে আসা। সংস্কৃত যেরকম থাইল্যান্ডের ইসের নাম কি, এয়ারপোর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি, মানে সুবর্ণভূমি মানে হচ্ছে সোনার মাটি আর কি, সেটার মানে সুবর্ণ মানে সোনা। হ্যাঁ, সুবর্ণভূমি। সুবর্ণভূমি, সুবর্ণ, হ্যাঁ সুবর্ণভূমি। হ্যাঁ আচ্ছা, ওই যে একটা নাম আছে যেটা হচ্ছে সুমাইয়া, আই মিন সুমাইয়া, সুমাইয়া, ভাই ওর সুমাইয়া, মানে কি সুমাইয়া? জুতা, জুতা, মেয়ের জুতা, মেয়ের জুতা। হ্যাঁ, তোমার নাম যে তুমি তোমার গল্প বলি দিলে সবাই, তোমার আমার ওর কোনো লজ্জা শরম নাই। সবচেয়ে বড় কথা যার জন্য আমি ওর সাথে অনেক বেশি কমফোর্টেবল, সেটা হচ্ছে একটা টি শার্ট। ছেলেরা তো অত সাজগোজ করে অফিসে আসে না, তো প্রায় সময় হঠাৎ একদিন খেয়াল করলাম, আমারও প্রথমে এই দৃষ্টিটা যাওয়া উচিত ছিল, ছেলেরা কি টি শার্ট পরে, ছেলেদের কে দেখে? ছেলেদের কিন্তু কেউ দেখে না, মেয়েদেরই দেখে। তাকে আমাদের অফিসে একটা আর্জি ছিল, যার কাজ ছিল অফিসের পিয়ন থেকে শুরু করে ছেলে জাতীয় যারা আছে সবাইকে দেখে। তার নাম বলতে চাই না, সরি, উনি যদি দেখে থাকেন তাহলে উনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কার কথা বলে, কারণ তার সম্পর্কে প্রচুর কমপ্লেন আসছিল আমার কাছে, সেই কারণে বলা। এনিওয়েজ, হঠাৎ করে দেখলাম সেহেতু টি শার্টের উপরে লাগা মিস হাওয়াই না, তাহলে যেহেতু তুমি কি আমার কি আমি আর সেহেতু ছিলাম অফিসে প্র্যাঙ্ক করার মতো ওস্তাদ, মানে আমরা যেসব প্র্যাঙ্ক করেছি অফিসে আমার মনে হয় না টিভিতে এরকম প্র্যাঙ্ক হয়েছে। তো সেহেতু বলে কি কই তাই নাকি, মানে ও নিজেও জানে না, তার মধ্যে এটা পাইছো কই, বলে কবে জানি কিনছি মনে হয়, মানে ওইটার বয়স অলরেডি 2 বছর হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ফুল হাতার একটা গেঞ্জি, সেই গেঞ্জিটা কই এখন আমি খুঁজে পাইছি, ওটা পরে একদিন শো করবে। তো আমাদের বক আসলে থামবে না, চলতেই থাকবে। অনেকদিন পরে দেখা, আর অনেকদিন পরে আপনাদেরকে কথা দিচ্ছিলাম যে নতুন কিছু নিয়ে আসবো, নতুন কিছু কি আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা নাম পাঠাতে পারেন যে আপনারা কি শুনতে চান বা কিছু। আমাদের কিন্তু কোনো এনি টাইম এনি টপিক এনিথিং এক্সেপ্ট সে তোর হিন্দি। তো আমার হিন্দি তো অসামান্য, তো জিজ্ঞেস করবো, হ্যাঁ সেটাই হোক, ট্রান্সলেশন জিজ্ঞেস করি একটা, কে বলো যে ছাগলে কি রাখায়, পাগলে কি রাখায়? Shaman is talking, Setu is walking. না, Setu is eating. ও আবার আচ্ছা, ইংরেজিতে বলো, ছাগলে কি না খায়, পাগলে কি না খায়? Shaman is talking, Setu is eating. তুমি তো আমি পাগল, তাহলে ভালো তো, ছাগলের চেয়ে ভালো তো। আমি নিজের কাছে ছাগলের মেধা, তো মেধাবী, এর মেধাবী আরজি ছিল, আরে প্রতিভা। তোমার মাঝে মাঝে ওর খুব ইন্টারেস্টিং সব, ওর ফেসবুক ফলো করবেন আপনারা সবাই, ইউটিউবে ফলো করবেন, খুব ইন্টারেস্টিং জিনিস থাকে। কিন্তু সেটা বোঝবার জন্য আসলে হাসিটা এমন একটা জিনিস, আমি অনেক মানুষকে দেখেছি অনেক মজার হাসতে হাসতে আমি হয়তো ফিট হয়ে যাচ্ছি, সেই মানুষটা বুঝেই নেই যে এইটার মধ্যে একটা রসবোধ এত কম, বা মানে হিউমারের হও নাই, সরি হতো না, এই একই কথা। যেমন সেদিন আমরা একটা ব্রেকে গেছিলাম, তো হ্যাঁ চা খেতে গেছিলাম, আর আমার চুলের অবস্থা লুলু পাগলার গল্প জানো, লুলু পাগলাটাকে আমিও কিন্তু কোনদিন দেখি নাই, বাট আমার পুকুরদের মুখে সবার মুখে শুনতাম
উস্কো খুস্কো চলে গেছে, তোরা তো লুলু পাগলার মতন লাগতেছে তাহলে তো এরকম। আমি সেই পাগলা। তো সেই লুলু পাগলাকে জানি না কোথায় আছে। তা আরেকটা জিনিস খুব ছোটবেলা আমি যখন স্কুলে যেতাম, দেয়ালে চিকামারা বলে না ওগুলি, চিকামারা বা ওই যে লেখা না, রঙের রঙের সিল ছিল অথবা হাতে লেখা ছিল, সেটা আমার আচ্ছা। মনে নেই। কষ্টে আছি আইজুদ্দিন হ্যাঁ। আর অপেক্ষায় নাজির। আচ্ছা, তো সেই বয়সে আমার একটা কাল্পনিকদের চেহারা মনে আসতো যে কষ্টে আছে আইজুদ্দিন, কেন কষ্টে আছে এবং নাজির কার অপেক্ষায়। ঢাকা শহরে যারা আছেন, ঢাকাবাসী পুরনো যারা আছেন, পুরনো মানে এটা বেশ আমার স্কুল গোয়িং সময়টা তো বুঝতে পারো কত আগে হতে পারে। তো অনেকেই হয়তো জানেন বা দেখেছেন, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন, আপনারা কি কেউ কখনো আইজুদ্দিন অথবা নাজিরকে দেখেছেন? আমার সেই বয়সে খুব দেখতে ইচ্ছে করে, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। প্রায় বাড়ি ঘর বা দেয়ালে লেখা কাল্পনিক হতে পারে, কাল্পনিক, কিন্তু এতটা কাল্পনিক কি হবে? আমার মনে হয় আমি তখন ভাবতাম যে অপেক্ষায় নাজির হচ্ছে নাজির কোনো মেয়ের অপেক্ষায়, আর কষ্টে আছে দুটোই প্রেম সংক্রান্ত। মানে ওই বয়সে প্রেম ছাড়া তো মাথায় কিছু আসে না। এমনও তো হতে পারে যে হয়তো তার কোনো চাকরি বাকরি ছিল না, সে কিছু করতো না, বা অন্য কষ্ট তো অনেক রকম হয় এই বয়সে এসে বোঝা যায়। কিন্তু ওই বয়সে ছোটবেলায় আমরা একটা জিনিসই বুঝি, কষ্ট মানে শুধু প্রেম থেকেই কষ্ট, আর কোনো কিছুতে কষ্ট হয় না। হাত পা কাটলেও কষ্ট হয় না, কিন্তু প্রেমের যন্ত্রণা খুব কষ্টের, এবং বাল্য প্রেম ভোলা যায় না, এটাও কিন্তু সত্যি কথা। যেমন বাল্য প্রেম না, বিবাহিত জীবনের গল্পের একটা ছোট একটা গল্প বলি। বিলাই মারা, ওই যে তোমার যে বললাম যে বিলাই মারা, ওটা তো একটা এপিসোড ছিল। ওরকম কোন একটা এপিসোডে এক ভদ্রলোক ফোন দিছে, বুঝতেছি যে উনি মোটামুটি পার মাতাল টাইপের আর কি। তো ফোন দিয়ে খুব আফসোস করতেছে যে আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে। তো ভাই আপনি একটু দেখেন কিছু করা যায় কিনা। তো আমি বলছি আচ্ছা দাঁড়ান, বউয়ের ফোন নাম্বার দেন। তো ফোন নাম্বার নিয়ে উনি তো ফোনের, আমাদের টেলিফোনে তো অনেকগুলো চ্যানেল ছিল, ওনাকে একটা হোল্ডে রেখে আমি ওনার বউকে ফোন দিলাম। তো সে বউ দেখি ওয়েটিং, রাত তখন অলমোস্ট কয়টা, রাত 1টার মতো, শোয়ের শেষের দিকে, আমার 11টা থেকে 1টা, বউ ওয়েটিং। আচ্ছা 2-3বার দেওয়ার পরে ফোনটা ধরলো। তো আমি বললাম যে আপনার হাজবেন্ডের সাথে আপনি খারাপ ব্যবহার করে বের করে দিয়েছেন, হাজবেন্ড কিন্তু লাইনে, রেডিও শো অন এয়ারে। বলছে ওটা বাট সোহর, ও তো জালনা চুরি করে বেঁচে দিছে, হাড়ি পাতিল চুরি করে বেঁচে দিছে, তো ওর সাথে আমি কি ঘর করবো? ভদ্রলোক হাড়ি পাতিল চুরি করতে পারে, হাড়ি পাতিল চুরি করতে, জানলা কিভাবে চুরি, জানলা মানে এক পার্টি নাকি বাইরে পড়ে গেছিল। মানে কি ডেসপারেট যে দেখো, নেশা কত খারাপ জিনিস, নেশা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, মাদককে না বলুন, আমাদের শোতে শুধু হাহি থাকবে না, কিন্তু আমাদের শোতে অনেক উপদেশমূলক কথাবার্তা আমরা, হ্যাঁ, জীবন থেকে নেওয়া, মানে অনেক অ্যাওয়ারনেস নিয়ে আমরা কথা বলবো। কিন্তু একটা কথা আছে, এবং একটা কথা আমি বলি আপনাদের প্লিজ, বাংলাদেশে কোন সময় রাস্তায় সবচেয়ে বেশি তুতু দেখা যায় জানো? রোজার সময়। কাজে কামড়ে তুতু ফেলা, এটা করবেন না, এটা করবেন না। এটা তুতু ফেলবার জায়গা আছে, সেটা সব সময় দিল, মানে শুদ্ধাচার প্রত্যেকেরই মেনটেন করা উচিত, এটাকে ফলো করা উচিত। শুদ্ধাচার জিনিসটা যে কি সেটা আসলে আমরা জানি না, কোথায় কি করতে হবে। কারণ পৃথিবীতে এমন দেশও আছে যে তুমি যেটা ময়লাও ফেলো, তুতু তো বাদই দিলাম, তোমার কয়েকশো ডলার ফাইন হয়ে যাবে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু গভর্নমেন্ট বা মেয়রের উপর নির্ভর করছে, এটা হচ্ছে নিজের, আমাদের এটা দায়িত্ব, একটা নাগরিকের দায়িত্ব হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজের প্রেমিসিসটা অ্যাট লিস্ট পরিষ্কার রাখলে তারপরের জন্য সেটা করলে এইভাবে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার, এখন কঠিন কথা বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে পজিটিভিটিকে অ্যালাউ করে লাইফে। যত নোংরা থাকবেন তত নেগেটিভিটি, কারণ নোংরা জিনিস কেউ পছন্দ করে না। না, অনেকে আছে আবার ওয়াশরুমে গিয়ে ফ্লাশ না করে, আমি যতবারই ঢুকি তার মানে ওই ভদ্রলোক কি বাসায় একই কাজ করে? হ্যাঁ, ওইটা না হয় এটা করে, তার ফ্ল্যাশ করার অভ্যাসই নেই যে পিছনে একটা বস্তু আছে সেটাতে প্রেস করতে হবে। হ্যাঁ, তো ছোটটা করে আপনি করলেন না, বড়টা করেও করেন না, এটা কেমন কথা ভাই? এটা আমি যদি বিস্তারিত বলতে চাই, সেটা বাংলাদেশে না, আমার চায়না সাংহাইতে আমি আমার লাইফে এরকম ভয়াবহ দৃশ্য, তো সব জায়গায় একটা শপিং মলে, মানে আমার তো মনে হয় না বাংলাদেশের লোকদেরকে এটা বলা যাবে না, কারণ বাংলাদেশের লোককে আমার মানুষ বলে যে টয়লেট ট্রেনিং নাই, এইটা ওইটা। অধিকাংশ দেশে, আমাদের দেশের লোকের গ্রামে যে আমাদের স্যানিটাইজেশনের যে সিস্টেম, সেটা অনেকই ডিফারেন্ট শহর থেকে।
দেওয়া মানে তারপর তার অনেক সভ্য এবং ভদ্র, না, মানে সাংহাইয়ের মতন একটা শহরে, হ্যাঁ একটা দামি শপিং মলের বাথরুম যদি এরকম কোনো ভয়াবহ দৃশ্য দেখতে পারি, মানে সেটা আমি এখানে প্লিজ আমি বলতে চাই না, কারণ যদি হয় দোষ সেতুর, কারণ টপিকটা সেতুর তোলা খুবই বাজে টপিক। এটার মধ্যে দিয়ে সতর্ক হচ্ছেন তো নাকি? হ্যাঁ, সতর্ক হতে হবে। এবং এখন যে পাবলিক টয়লেটগুলি আছে আমার জানা মতে, সে পাবলিক টয়লেটে পয়সা দিয়ে যেতে হয়, কারণ আগে আমরা বাজি লাগলে প্রথম বলতাম কি যে না না, যে পাবলিক টয়লেট গিয়ে ভাত খেতে পারবে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, মানে তখন ওইরকম দুরবস্থা ছিল। কিন্তু এখন আমার মনে হয়, আমি যাইনি, ডোন্ট থিঙ্ক দ্যাট আমি পাবলিক টয়লেট ওই অবস্থা হয়নি কখনো, আর পয়সা দিয়ে যেতাম, আমি ডেফিনেটলি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তুমি কি যাও না কোনোদিন পাবলিক টয়লেটে? হ্যাঁ, বিপদে পড়ে তো গেছি। তাইলে ওই দৃশ্য কিরকম ছিল? ভালো? সে কি দৃশ্য! ও এবার আমি পয়সা দিয়ে গেছো কখনো? পয়সা না দেওয়াটার কথা বলি। পয়সা না দেওয়াটার কথা হচ্ছে, সে তো আসলে এই পরিমাণ উঁচু পানি, আল্লাহ, সেই পানির মধ্যে জুতা ডুবে যাচ্ছে, সেটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জাস্ট ইমাজিন যে কি হইতে পারে। আমি একবার কনসার্ট দেখতে গিয়ে, আমি নাম বলবো না এখানে, কোনো জায়গার নাম উল্লেখ করা যাবে না, আমার সঙ্গে টিটু ভাই ছিল, সাইফ ছিল, মুখ দিয়ে এখনই বেরো যেত কোন জায়গাটা, একটা কনসার্ট দেখতে গিয়েছিলাম, সেখানে কোনো উপায় নেই। তারপরে সেখানে আশেপাশে মেয়েদের হোস্টেল বা হল ছিল, না হলের না, হলের বাইরেই, তো সেখানে একটা বাথরুমে আমাকে কষ্ট করতে যেতে হচ্ছিল। সেখানে গিয়ে দেখলাম যে আমি শাড়ি পরা ছিলাম, আমি যদি কিছু না, মানে কিছু না করে যদি আমি এমনি ওদিকে দাঁড়াই, তারপরে আমি বের হবো, আমাকে বোধহয় পুলিশ ধরে নিয়ে যাবে, যে গন্ধযুক্ত মহিলা কোথা থেকে আসলো, ড্রেনে পড়া বা হোয়াটএভার। তো যারাই ইউজ করে বাথরুমগুলি, আমার মনে হয় কেউ কমপ্লেন করে না, বা এখনকার কথা বলবো, 4-5 বছর কোভিডের আগের কথা, কমপ্লেন সেন্সটুকু থাকলে তো করবে। আমার যেমন একবার যে আমি ঢাকার বাইরে যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পের একটা ওয়াশরুমে ঢুকলাম, তো ওই যে লো প্যান যেগুলো আছে, তো ওইটা বাংলা স্টাইল, হ্যাঁ, ওইটা হয় কি, ওই যে ফুটাটা থাকে না ওইদিকে, মানে ঢোকার পরে তো ওইদিকে থাকবে, ওটা ঢুকেই ফুটাটা এদিকে ওই পাশে হচ্ছে, আমি মানে এটা কেমনে করবে না মানুষ। আমাদের কি অদ্ভুত টপিক, আমরা এরকমই অ্যাকচুয়ালি, আমরা অফিসেও যখন আমরা কথা বলতাম, আড্ডা মারতাম, আমাদের টপিক এটাই ছিল। আপনাদের সামনে আমরা বেসিক্যালি আমরা কি, আমাদের এই আয়োজনটার মধ্যে আমরা সেটাই আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে আমাদের বংশে আরজের আসলে কি হয়, আরজের এরকমই হয়, অনেক টকেটিভ এবং ফালতু ফালতু টপিক এখান থেকে, কিন্তু অনেক কিছু আমরা কিন্তু অনেক জ্ঞানী আমি মনে করি, কারণ আমি আরজেদেরকে অনেক মানে উচ্চ স্তরের, শারমিনের অনেক গাইডলাইন আমার এবং প্রত্যেকটা আরজের উপরেই ছিল, বা আমাকে ডেকে নিয়ে শোতে বসাই তো আমি করতাম না, কারণ হচ্ছে যে আমি মনে করতাম যে এরকম জ্ঞানী মানুষ যেখানে বসে কথা বলবে সেটার কোয়ালিটি আছে, করতে দেরি আছে। তুমি আমি অ্যাকচুয়ালি ভয়েসটা অনেক বেশি, অনেক ভয়েস থাকে, অনেক ভয়েস সুন্দর থাকে, তার মানে ভয়েস সুন্দর থাকলে আরজে, এবং আরজে জিনিসটা বাংলাদেশ থেকে রেডিও ইন্ডাস্ট্রির কেন এই হালত আমি জানি না, আমার এবং সে তো দুজনেরই স্বপ্ন আমাদের, যে রেডিও ইন্ডাস্ট্রি আবার ফ্লারিশ করবে, আবারও ফিরে আসবে, আমরা আবার রেডিওতে কাজ করবো, এমন হতে পারে আমরাই হয়তো একটা রেডিও তৈরি করতে পারি, ওয়াই নট। স্বপ্ন দেখলে মানে স্বপ্ন যদি পোলাও খাও তাহলে ঘি বেশি দিতে তো কোনো আপত্তি নেই, তাই না? তো আমি বরাবরই প্রেম রোগের ব্লা শারমিন, আবার কুয়াশায় ভয় দেখানো শারমিন, আগামীতে হয়তো কিছু আসবে। তারপরে তারারাম ছিল গানের, তো সেই গান যখন বন্ধ হয়ে গেল সব, তো কি করবো তখন আমি একটা অ্যাপে গান গাই, এবং সেখানে আমি যথেষ্ট জনপ্রিয় হয়ে গেছি, হ্যাঁ, এবং সেই অ্যাপের বদৌলতে আমি কিন্তু খুব ভালো হিন্দি বলতে পারি, পারতাম। তারপরেও আর জানি কি এটা বলবো, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, যারা প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে দেখেন, কুয়াশা দেখেন, শোনেন, অনেক কিছু লিখে পাঠান, তাদেরকে বলছে আপনাদের সঙ্গে আমাদের অনেক সব কিছুতেই মিল আছে, ভাষাগত একটু পার্থক্য আছে, সেটাকে আমি বদলাতে চাই না, কারণ আমরা তো বাংলাদেশি, আপনারা যাদেরকে বাঙাল বলে, তো এই ফ্লেভারটা থাকুক, আপনাদের ওইটাই আমার মনে ভালো লাগবে। তো অনেক সময় আমরা যেরকম গিয়েছিলাম না বলে হয়তো আমি ফটকে গেছিলাম, কই থেকে আইলা, হ্যাঁ, তো এই শোতে সব রকম ভাষাই চলবে, একদম শুদ্ধ ভাষাও চলবে, আর কই গেলা আসো, আপনারা বলেন এসো, আমি ব্যঙ্গ করছি না,
মানে জাস্ট আপনাদের কিন্তু না এটা নিয়ে মজা করে হাসতে পারে, মানে মজা করে ব্যঙ্গ করে হাসবেন না, ভালোবেসে হাসবেন, সেটাই বলার উদ্দেশ্য। সো শামিন, এটা অনেকক্ষণ হয়ে গেল, লম্বা শো, আবার 10-20 অলমোস্ট। ও বাবা, তাই? হ্যাঁ, কথা বলতে বলতে দেখো আমরা আরজেরা কি এই জন্য আমরা 4 ঘন্টা টানা শো করতে পারতাম। 21-22 মিনিট চলছে, কিন্তু কোনো এন্ডোর্সমেন্ট নাই। এটা একটা সুখবর। সুখবর নিউজ নাই, থাকলে আমরা আপত্তি করব না, যদি কেউ চান এন্ডোর্স করিয়ে নিন। যেরকম আমি একটু চুল আঁচড়াবো, কেউ যদি জিজ্ঞেস করে যে এই ব্রাশটা খুবই ভালো, কিন্তু ব্রাশটা কোথাকার সেটা আমি বলবো না, সেটা যদি আমাকে পাশা দেন তাহলে বলবো ব্রাশটা আমি কোথা থেকে কিনেছি। খোলাখুলি কথা ভাই, খোলাখুলি কথা। হ্যাঁ, কারণ আমার যে যাই করছে সবাই অনলাইনে পারপাস একটাই। খুব দুঃখজনক না, আপনারা করেন, কিন্তু একটা জিনিসের কি একটা সবকিছুতে একটা মানসম্মত হওয়া চাই। আমরাও কিন্তু অনেক কথা বলেছি যেগুলি হয়তো অন্য কেউ বললে অনেক বাজেভাবে বলতো, কিন্তু আমাদের উপস্থাপনাটা ভিন্ন ছিল। তো কোনো কিছু শিখে করা আর না শিখে করার মধ্যে এই হচ্ছে পার্থক্য। আপনি ভাত খাচ্ছেন, যদি দেখি এটা দেখার জিনিস, আপনি রান্না করছেন, হ্যাঁ আপনি যদি রেসিপি বলেন বা সেটা যদি কোনো কুকিং শো হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনি কি রাঁধছেন, দুপুরে কি খাবেন, ছেলে মেয়ে নিয়ে কি করবেন না করবেন, এগুলো লোকে দেখে না। এত পার্সোনাল ইস্যুতে আমার মনে হয় না কারোর ইন্টারেস্ট আছে। তারপরে না প্রচুর লাইক দেখি, সেটাই বলছি যে মানে আপনার কেন মনে হয় যে আপনার ব্যক্তিগত ঘরের জিনিস দেখার জন্য সবাই বসে? হ্যাঁ সেটাই, এটা যেরকম আমার ড্রয়িং রুমে দুইজন আর্জে কথা বলছে, বলতেই পারে। সেটার পিছনে আমাদের রিপোর্ট আছে, এই যে লাইট, এই যে পর্দা সেটআপ, সেটা বানাইতে হইছে। যেটাই করুন না কেন সেটা যেন মানে একটা পর্যায়ে কিন্তু কেউ দেখবে না সেগুলি, আমার ধারণা। আমি খুব জোর দিয়ে কথাগুলি বলতে পারছি কারণ দীর্ঘদিন ধরে আমি পেশায় জড়িত, কথা বলার পেশায় জড়িত। তো যখন আপনি দীর্ঘদিন কোনো জায়গায় থাকবেন একটা অবস্থান তৈরি হয়ে যায়। তো সেই অবস্থান থেকে আমি বলছি যে এমন কিছু করুন যেটা লোকের ভালোও লাগবে, হাসবেও। হাসতে তো হাসির উপরে কিছু নাই আমার কাছে। আই এম আ ভেরি হ্যাপি পারসন। আমার কোনো দুঃখটুকু জাতীয় কোনো দুঃখের কোনো শো করতে আমি রাজি না, দুঃখের কোনো শো করতে আমি রাজি না। আর তবে হ্যাঁ ভয়ের শো করতে রাজি আছি, কারণ ছোটবেলা থেকে বললাম না আমাকে ভূতে ধাক্কা দিল, সেটাই আমি ভয় পাইনি, সেটাই আমি একটা বৈজ্ঞানিক উপায় খুঁজে বের করলাম যে আমার ভার্টিগোর একটা নতুন মানে অনেক রকম, হ্যাঁ মাথা না করে আমাকে ধাক্কা দিচ্ছে যে দেখ আমি তোকে অ্যাটাক করলাম, কতভাবে অ্যাটাক করতে পারি, ধাক্কা দিয়ে আমি অ্যাটাক করতে পারি। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই শোর কোনো মানে এটা আউলা ঝাউলার শো আর কি না, একটা সময় হয়তো কনস্ট্রাকটিভলি আমরা আপনাদের যদি মনে হয় যে এই শোর নামটা কি হতে পারে, বাট ফানি টাইপের বা ক্যাচি একটা নাম আপনারা লিখে পাঠাতে পারেন। আর আপাতত এসএস অর্থাৎ শারমিন শুধু। আর ডক্টর যেরকম থাকে না, ডক্টররা যেরকম, আমাদের কিন্তু একটা সুবিধা আছে, যেরকম আমি ইনস্টাগ্রামে ওইখানে কিন্তু আরজে শারমিন অফিসিয়াল, আমার ইনস্টাগ্রামটা ফলো করবেন প্লিজ, এখানে বলে রাখছি। আর ডাক্তাররা কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তারপরেও কিন্তু আগে ডাক্তারি লেখা থাকে, আর বোধহয় আরজেটা যায় না নামের আগে, আরজেটা থেকেই যায়। আর একটা মজার বিষয় বলে শেষ করছি, এটা না বললেই না। আমি বসুন্ধরা সিটিতে বেশ কয়েক বছর আগে একটা জামা কাপড়ের দোকানে কিছু একটা কিনতে গেছিলাম, দেখছি তো একটা মেয়ে বললো আমি আপনাকে চিনি, আপনি শারমিন আপু না? বললাম যে হ্যাঁ। তো বললো যে আপু আপনি খুব ভালো, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে চেঞ্জিং রুমে কাপড় চোপড় এনে দিয়ে। তো আমি বললাম তোমার নাম কি? আমি বললাম আমার নাম, ও বোধহয় দেখছি, তুমি দেখো কিছু মনে করো না। আমি কেন বলছি কথাটা, আমার কাছে আমার নাম আরজে মাধুরী। আমি তুমি কি করো? বলে কি না আমার অনেক শখ আরজে হওয়ার, সেই জন্য অ্যাডভান্স সে তার নাম। তো আই ফিল ভেরি হ্যাপি, গুড অ্যান্ড প্রাউড যে একটা আরজের এখনও কিন্তু যেখানেই যাই, অনেকেই জানেন না যে রেডিওতে শো বন্ধ হয়ে গেছে। তো আপনি বলেন আপনি রেডিওতে আসেন না কেন? আরে মেয়ে আপনার রেডিও শোনেন, যদি শুনতেন তাহলে তো দেখবেন রেডিওটাই নাই। আর ইউটিউবে তো সবসময় ছিল, যদি আমাকে ফেসবুকে ফলো করেন জানতে পারবেন, সেটাকেও আমার ওই পেজটা আছে এখনো আছে, সেতুর ইউটিউব চ্যানেলও আছে, সেটা ফলো করবেন। আমারটা করবেন, আমাকে ইনস্টাতে ফলো করবেন, স্টার মেকারে ফলো করতে পারেন যদি আপনারা গান করে থাকেন, বা গান না করা আসলে বাংলাদেশি না, পৃথিবীর যাবতীয় মানুষ যেই জায়গায় ফ্রি অ্যাপ সব জায়গায় ঢুকবে তারা, সেখানে সে গান জানে, ওইটা কিন্তু শুধুমাত্র গানের। তারপর আমি অনেক লোকের যে গানের গ জানে না, গাচ্ছে, এবং ওখানে পার্টনার কিলিং একটা জিনিস হয়, পিকে বলে ওটাকে। তো আসে, আমি মোস্ট অফ দ্য টাইম বন্ধ রাখি। তারপরে আমি মানে
পার্টনার কিলিং মানে গিফটিং হয়, আচ্ছা। তুমি গাচ্ছ আমি গাচ্ছি, তো তোমার গিফটিং বেশি হলে তুমি জিতে যাচ্ছ, আমার গিফটিং বেশি হলে আমি জিতে যাচ্ছি, লাইভ হচ্ছে। লাইভ হচ্ছে। সেখানে বলে কি মোস্ট অফ দ্য লোক সেখানে শার্ট পরে আসে না, তাই না? তার মানে জামা পরে আসেন, আর নাহলে অন্ধকার থাকে, চেহারা দেখাবে না, বলে কি আপনাকে দেখতে আসলাম, আপনার গান শুনতে আসলাম। তা বললাম ভাই এটা তো খুব এটা রুল ব্রেক, এটা রুল ব্রেক না, এটা ইনডিসেন্ট একটা ব্যাপার। একটা মহিলার সঙ্গে যদি গানে যদি না গায় তাহলে সেখানে আসবে, তাহলে দেখতে আসলাম, আপনার সাথে গল্প করতে আসলাম, মানে হাবি যাবি আর কি। তো সেইটাই তো চ্যাটিং অ্যাপ না, তো সেরকম প্রত্যেকটা জিনিস বুঝে শুনে আসলে সাবস্ক্রাইব করা উচিত, যেখানেই সাবস্ক্রাইব করবে। তো আপনারা যদি যারা করেননি এখনো আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কি বেল আইকনে চাপ দিন, কি যেন একটা বলে, ঠিক আছে? আমি এগুলি জানি না, সবসময় ঘন্টা বেজে উঠবে শারমিন কখন আসলো। তো এই আয়োজনটা এখন ফিক্স করা হয়নি, এটা ছোট একটা টিজার যাবে হয়তো বা, আপনারা সেটা দেখে আপনাদের ভালো লাগার উপর নির্ভর করবে যে আমরা এটা কন্টিনিউ করবো কি করবো, নাকি অন্য খেলা দেখাবো। যেমন জাকিকে বলছিলাম শারমিন বলি, যে শো দাদা বাড়তেছে না ভিউ, আমাকে অদ্ভুত খেলা দেখাও, জামা কাপড় খুলে নাচো, তাহলে হবে। তো সেই দশাই হয়েছে আজকাল অনলাইনে। আমরা ওটা পারবো না, ডিসেন্ট ওয়েতে যদি আমরা কিছু পারি, যদি ভালো লাগে দেন আমরা অনেক কিছু পারি। ও গান গাইতে পারে, আমিও গান গাইতে পারি, হ্যাঁ, শুধু নাচতে পারবো না, সম্ভব না, নাচা সম্ভব না। ও আবৃত্তি করতে পারে, আমি একটু একটু পারি, আমিও বরং একটু একটু পারি। ও কবিতা লেখে, আমিও কবিতা লিখি। তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ, আমি তো সেদিন একটা শেয়ার করি, আমিও ছবি আঁকতে পারি। তো সেগুলি আপনাদের কিছু দেখাবো না, ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোশ্চেন থাকলে সেগুলো সব লিখে পাঠান কমেন্ট বক্সে। নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। বাট কোনো ফালতু কোথায় থাকেন, আপনার বাসা কোথায়, প্রায় আমি আপনার বাসা কই, আপনি এখন কোথায়, একজন আমাকে জিজ্ঞেস করেন আপনি কি কোনো হোটেলে, মানে প্রশ্ন করবার তো একটা মাত্রা থাকে, মানে মাত্রা ছাড়িয়ে যাবেন না, কিন্তু ফানি কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম। তো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা একটা নাম পাঠান, সবাই নাম পাঠাতে পারে, যেটা ভালো লাগবে আমরা সেটা রাখবো, আর যদি ভালো না লাগে তাহলে আমাদের যেটা ভালো লাগবে সেটাই আপনাদের হজম করতে হবে। গিফট পাঠাতে পারেন, তখন না হয় অ্যাড্রেস বলে দেব। গিফট আচ্ছা, একটা ইমেল আর অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দেব, তবে এই সপ্তাহে না, নেক্সট এটা না হয় ডেসক্রিপশনে দিয়ে দেব পরে। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।